আওয়ামী লীগের বিচার ও সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। বিচারিক সময় নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। রেল কর্মকর্তা কর্মচারীদের কাছে ত্রাস 3 ছাত্র প্রতিনিধি। সারা দেশে বিনা ভাড়ায় ভ্রমণ, নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ। জালিয়াতি করে 500 কোটি টাকা লুটে নেয় মাল্টিবিম কর্পোরেশন। সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা, বিচার চান সাংবাদিক নেতারা। পানির অভাবে বিল ভাতিয়ায় নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ধান। সেচ দিতে বাধা ইজারাদারের, বাড়তি জলাশয় দখলের অভিযোগ। পেহেলগামে হামলায় ভারত সরকার ও গোয়েন্দা সংস্থার জড়িত, গোপন নথি ফাঁস পাকিস্তান গণমাধ্যমে। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে যুক্তরাষ্ট্র। এবং উয়েফা ইউরোপা লিগের সেমিতে ম্যানচেস্টার ও টটেনহামের জয়। কনফারেন্স লিগে প্রথম লেগের সেমিতে জুট গার্ডেন্সকে হারিয়েছে চেলসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে হবে এ সমাবেশ। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। আলী আক্কাস আকাশের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেঙে পড়ে তিল তিল করে গড়ে তোলা 15 বছরের ফ্যাসিবাদী ক্ষমতার মসনদ। আর এই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে গণহত্যায় মেতে উঠেছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগকে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করার দাবি জানান তিনি। দলগতভাবে বিচার কার্যক্রমে আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজত হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিক্ষোভ সমাবেশে যোগদানের আহ্বান জানান নাহিদ ইসলাম। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রেলওয়ের লাভজনক ও কারিগরি সহায়তা কমিটিতে যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এইচএসসি পাশ করা 3 ছাত্রকে। খোদ মন্ত্রণালয় পরিপত্র দিয়ে ছাত্রদের নিয়ম বহির্ভূতভাবে রেলওয়ের বিভিন্ন কমিটিতে যুক্ত করে। শুধু তাই নয়, রেলওয়েকে লাভজনক করার কমিটিতে ঢুকে সেই ছাত্ররাই সারা দেশে বিনা ভাড়ায় ট্রেনে যাতায়াতের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনপত্র নেন। অনিয়মের শেষ এখানেই নয়, এবার স্বয়ং রেলওয়ের স্টেশন ফ্লোর বরাদ্দ নেওয়া ও নিজেদের জন্য চাকরির সুপারিশ করেন মন্ত্রণালয়। আলিমুজ্জামান সাফওয়ানের অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন আবুল বাশার। তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ, আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা দেশে। দেশ টিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। রেলের ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা 7 সদস্যের কমিটির 3 জনই ছাত্র, যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে। আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না। আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয়, রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও। মাত্র 3 মাসে ফ্রিতে 1.5 শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা, যার মূল্য দাঁড়ায় 1,74,075 টাকা। নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে তাদের এমন ভ্রমণ। আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের। তবে আসলে কি তারা রেলের অবৈধ জমি উদ্ধার করছেন নাকি টিকিট কালোবাজারি বন্ধের নামে নিজেরা জড়াচ্ছেন নানা অনিয়ম দুর্নীতিতে?
ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা, যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ। শুধু চাকরির সুপারিশ নয়, কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ, যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ ব্যাপারে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে। কালোবাজারি বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি। দেশ টিভির হাতে এসেছে তার একাধিক কল রেকর্ড। কিছু তো জানালেন টানলেন না, ভাই মনে হয় ফোন দিচ্ছিল নাকি? কি রেজাউল ভাই? ফোন দেখ, কোনো ঘুষ টুস কাউরে এক পয়সাও দিতে পারবো না। চাকরি করলে করবো, না করলে না করবো। পোস্টিং এখানে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে সকল অনিয়মের দায় রেলওয়ের উপরই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা। আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না, এটা আমরা ডিসিওর মাধ্যমে, সিসিএম এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম। তো আমরা এমন কিছু জায়গায় যাইনি, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নাম এসেছে। যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি। বদলির দাবি, চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে। অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। রেলের জন্য স্পেসিফাই করে তো আসলে কোনো মানুষকে নির্ধারণ করে দেয় বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয়, সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি। তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি, তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার তার নেই। যেহেতু ছাত্ররা কিন্তু আমাদের কোনো শাস্তির দেওয়ার এখতিয়ার বহির্ভূত। নিজেদের স্বার্থে সরকারি ট্রেনকে বেসরকারিতে রূপান্তর, একাধিক টেন্ডারে হস্তক্ষেপ সহ বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের জন্য রেল পাসের মেয়াদ বাড়াতে এই ছাত্ররা এখন পর্যন্ত আবেদন করেছে 3 বার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভুয়া ব্যক্তি ও জাল স্বাক্ষরে প্রায় 500 কোটি টাকার ঠিকাদারি ভাগিয়ে নেয়ার অনুসন্ধানী সংবাদ প্রচার করায় দেশ টিভির সংবাদকর্মীদের নামে মামলা করেছে মাল্টিবিম কর্পোরেশন। জালিয়াতিতে জড়িত মাল্টিবিম কর্পোরেশনের হয়ে মামলাটি করেন ইলিয়াস কাঞ্চন নামে এক ব্যক্তি। ফ্যাসিবাদ সরকারের সময় সংবাদটি প্রচার হয়, কিন্তু তখন মামলা না করে 2 বছর পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব তৈরি করতে মামলাটি করান মাল্টিবিম কর্পোরেশনের এমডি শাহিন কবির। প্রেস কাউন্সিল সহ যথাযথ নিয়ম না মেনে মামলা করা হয়রানি বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাহিন কবির সেলেস্টিয়াল টেক লিমিটেড নাম দিয়ে বিআইডব্লিউটিএতে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএতে পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম মেরিন একাডেমি ডিডব্লিউর 5 লট ট্রেনিং, সার্ভে ও যাত্রীবাহী বোট সরবরাহের প্রায় 100 কোটি টাকা কাজ নেন। কিন্তু মানসম্মত কাজ না করায় বিআইডব্লিউটিএ কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে। একই সাথে সেলেস্টিয়াল টেক লিমিটেডের বিরুদ্ধে মামলা করে সরকারি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তারপর কোম্পানির নাম পরিবর্তন করে মাল্টিবিম কর্পোরেশন নামে প্রচারণা শুরু করে শাহিন কবির। মার্কেটিং ম্যানেজার পদ তৈরি করে প্যাট্রিক বেলেন নামে একজন কর্মকর্তা স্বাক্ষরে শত কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির, যে স্বাক্ষরের সাথে প্যাট্রিক বেলেনের পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। মূলত প্যাট্রিক বেলেনকে প্রতিষ্ঠানের ম্যানেজার সেলস সাজিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির। এসব অনিয়ম নিয়ে 2023 সালে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে দেশ টিভি, যেখানে শাহিন কবিরের এমন ভয়াবহ প্রতারণা তুলে ধরে সংবাদ মাধ্যমটি। ভুয়া ব্যক্তি দেখিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রায় 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছে শিপিং ঠিকাদার প্রতিষ্ঠান মাল্টিবিম কর্পোরেশন। কথায় আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। কৌশল পরিবর্তন করে 2 বছর পর দেশ টিভির সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় মাল্টিবিম কর্পোরেশন, যেখানে বার্তা প্রধান মহিউদ্দিন আহমেদ, প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, প্রতিবেদক শাহাদাত নিশাদকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা ভোগ করে শত কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠান হঠাৎ 2 বছর পর কেন মামলা করলো? এমন ঘটনাকে ভিন্নভাবে দেখছে সাংবাদিক নেতারা। জানান, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এখন কেলেঙ্কারি থাকতে নিজেদের সাধু প্রমাণ করতে এমন মামলা অপকৌশল। এই 2 বছর পরে এসে কেন? এটা আসলে আমি মনে করি যে হয়তো হয়রানিমূলক হতে পারে। পাশাপাশি যেটা হচ্ছে, হয়তো সে পরবর্তী কার্যক্রমে আগানোর জন্য, তার ওই স্বচ্ছতাটা দেখানোর জন্য যে সে ওই সময় ভিকটিম
ওই সময় তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, সে এখন মামলা করছে, মানে সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিল, এরকম একটা সিম্পেথি আদায়ের চেষ্টা, অনেক কিছুই এক একজনের থাকতে পারে। এই কারণে হয়তো আমি মনে করি এটা টার্গেট বেস। একই সাথে এসব মানহানিকর মামলার মাধ্যমে সাংবাদিকদের দমিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম। স্বৈরাচার সরকারের আমলে সুবিধা নেওয়া এসব মাল্টিবিম কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানকে কারা শেল্টার দিচ্ছে তাদেরকেও খুঁজে বের করা উচিত বলে মনে করেন তারা। সাংবাদিকদের দিকে আঙ্গুল না তুলে যারা এই অন্যায়ের সাথে জড়িত, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল অতীতে, তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে ভবিষ্যতে কেউ সাংবাদিকদেরকে হয়রানি করবার সাহস পাবে না। একই সাথে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। গণমাধ্যম কর্মীরা যেন স্বৈরাচার সরকারের আমলের মতো হয়রানি শিকার না হয় সেদিকেও সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে এই ধরনের হয়রানিমূলক মামলা যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরার 7 নম্বর সেক্টরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্র্যান্ড ইন হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় 8 জন নারী, 8 জন পুরুষ ও 2 জন হোটেল কর্মচারীকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অসামাজিক কার্যকলাপ বন্ধে দীর্ঘদিন যাবৎ উত্তরা এলাকার বিভিন্ন আবাসিক হোটেল অভিযান পরিচালনা করে আসছেন তারা। পুলিশের নিয়মিত অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত 3টি হোটেল বন্ধ হলেও গ্র্যান্ড ইন হোটেলে 5 বার অভিযানের কথা জানান তিনি। অভিযোগ উঠেছে যাচাই বাছাই ছাড়াই এসব হোটেলের বাণিজ্যিক লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন। গ্র্যান্ড ইন হোটেলে অসামাজিকভাবে বিভিন্ন মেয়েদের এনে এখানে যে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করাই, এই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে একটি টিম পাঠাই। টিম পাঠানোর পর সত্যতা পাওয়া যায় এবং সেখান থেকে আমরা 8 জন মেয়ে এবং 10 জন, 2 জন স্টাফ এবং 8 জন পুরুষ আমরা সেখানে পাই এবং পাওয়ার পরে এটা সত্যতা পাওয়া, অবৈধভাবে তারা যে অসামাজিক কাজ করেছে এটা সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয় এবং থানায় আনা হয়েছে, মামলা পরীক্ষাধীন আছে। রাজধানীর বসিলা ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের উপর দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় সিএনজির চালক সাদিকুল ইসলাম। হাজারীবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ জানান, হাসপাতালে নেওয়ার আগেই সাদিকুলের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। বসিলা ব্রিজের উপরে একটা সিএনজির সাথে আর একটা পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যে চালক ছিল সাদেকুল ইসলাম, উনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে ওনাকে মৃত অবস্থা হাসপাতালে আনলে ডাক্তার তারে ব্লড ডেথ সার্টিফিকেট লিখে দেয়। এখন সে লাশ মর্গে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পঞ্চগড়ের বাজারগুলোতে বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। শুভ সকাল। আসলে এই ছুটির দিনে আপনাকে সুখবর দেওয়ার মতো কিন্তু আসলে তেমন কোনো খবর আমার কাছে নেই। বিশেষ করে আমরা দেখছি যে রমজানে যে বাজারগুলো আসলে সাধারণ ক্রেতাদের বা নাগালের মধ্যেই ছিল, কিন্তু রমজানের পরে কিন্তু আমরা দেখছি যে হু হু করে বাজারের দর কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে, যেই কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে কিন্তু কিছুটা ক্ষোভ ঝরছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে প্রত্যেকটি সবজি 40 টাকার নিচে কিন্তু নেই, অথচ কিন্তু আমরা দেখেছি যে রমজান মাস জুড়ে প্রতি পণ্য পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু আসলে 20 থেকে 25 সর্বোচ্চ 30 টাকা দরে কিন্তু বিক্রি হতো। কিন্তু আমরা দেখেছি যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে আসলে বাজারের যে উদ্যোগামী সেটি রয়েছে। বিশেষ করে আপনাকে না বললেই নয় যে পেঁয়াজের বাজার কিন্তু আসলে কোনো কমেই নামছে না। পেঁয়াজ কিন্তু আগের যে রেট ছিল তা থেকে কিন্তু প্রতিদিনে কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে রসুন কিন্তু 120 টাকা দরে, আদা বিক্রি হচ্ছে 140 টাকা দরে প্রত্যেকটি সবজি, অর্থাৎ লাউ থেকে চাল কুমড়ো থেকে শুরু করে প্রত্যেকটি সবজি কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা দরে করে। যে ঠিক
কিন্তু আসলে রমজান মাসে ছিল আরো কম দামে। বিশেষ করে পটলের কথা না বললেই নয়, পটল এখনো পর্যন্ত কিন্তু পঞ্চগড়ের বাজারে কিন্তু 80 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি বলি যে পঞ্চগড় জেলাটিকে আমরা জানি যে অন্যান্য জেলাও জানে যে আসলে পঞ্চগড় জেলাটি সবজি উৎপাদনের একটি জেলা, যেখানে হাড়িবাসা এবং চন্দ্রবাড়ি ইউনিয়ন সবজি উৎপাদনে কিন্তু আসলে খ্যাতি রয়েছে অন্যান্য জেলায়। কিন্তু আমরা দেখেছি যে এইখানে এসে কিন্তু বাজারে কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে মকামগুলোতে দাম বেশি, যেই কারণে আসলে সাধারণ ক্রেতারা বেশি দামে কিনতে হচ্ছে। এদিকে আমরা কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে যে আসলে দাম আমরা বিক্রি করতে আসলে আসলে দামের ক্ষেত্রে ফারাক থাকে প্রায় অর্ধেক, যেই কারণে কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছে যারা আবাদ করছে তারা কিন্তু আসলে আমরা দেখছি যে তারা ন্যায্য দাম পাচ্ছে না। এদিকে আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের যারা উদ্যোক্তা কর্মকর্তা রয়েছে যারা বাজার মনিটরিং এর কথা থাকার কথা তারা কিন্তু আসলে নিয়মিত বাজার মনিটরিং করছে না, যেই কারণে কিন্তু বাজারের যে উদ্যোগামী সেটি কিন্তু লেগে আছে। ব্যবসায়ীরা তাদের নিজেদের খেয়াল খুশি মতো কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি সবজির দাম রাখছে। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে গরুর মাংস শুধু 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু মুরগির মাংস কিন্তু বরাবরই কিন্তু দাম কিন্তু উদ্যোগামী। আজকে সকালেও যদি বলি 540 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি মুরগি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা, এমনি করে কিন্তু খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা। অর্থাৎ ক্রেতারা বলছে যে বাজার নিয়মিত মনিটরিং যেন প্রশাসন করে, তাহলে কিন্তু আসলে বাজারের যে স্থিতিশীল সেটি থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের দাবি ছিল আসলে বাজার নিয়ন্ত্রণ, এই বাজার নিয়ন্ত্রণ না করার কারণে কিন্তু মানুষ কিন্তু ক্ষোভ যাচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়ার কয়েক হাজার বিঘা জমিতে এবার চাষ হয়েছে ধান, কিন্তু পানির অভাবে নষ্ট হতে বসেছে এসব ধান। এমনকি প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত জেলেরা। কৃষকরা বলছেন ইজারার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বাড়তি জলাশয় দখল করে চাষিদের পানি দিচ্ছেন না ইজারাদাররা। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সহকর্মী তারিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিল থেকে পানি নিয়ে ফসল চাষ করার কথা থাকলেও এখন বঞ্চিত হচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাটের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বিল। দীর্ঘদিন ধরে এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ করছেন কৃষকরা, কিন্তু বিলের পানি কমে গেলে মাছ চাষ ব্যাহত হবে এমন অজুহাত দেখিয়ে এবার কৃষকদের বিলের পানি ব্যবহার করতে দিচ্ছে না ইজারাদার। এমনকি মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের নামে দেয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে কয়েকজন জেলও খেটেছেন। আজীবন যুগে যুগে আমরা কালে কালে পানি সেচাইলাম, আবাদ করে এলাম এই বিলটাতে। আমরাকে এখন কোনো পানি সেচতে দিছে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরাকে হুড়া কুত্তা করে এলে বাড়িয়েছে, আমরাকে কোনো আবাদ করতে দিছে না। এই 21,000 সম্পত্তির ভিতরে পেয়েছে আপনার 900 বিঘা পেয়েছে কালাম, মানে 900 বিঘা লিজ দেওয়া আছে, উল্লেখ মারাও আছে। আর এই কালাম বলছে না 900 বিঘা সাথে আমাকে ব্যাপাকে মাগনা দিয়েছে। এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তার রাখেনি এই ইজারাদাররা। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান ইজারাদারের আগ্রাসী ভূমিকার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলের পানি সেচ দিতে না দেওয়ায় তাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সরেজমিনে পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের পরবর্তী করণীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং ডিসি স্যার বরাবর আমরা তাদেরকে সহযোগিতা যেটুক করণীয় সেটুক আমরা করেছি। সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি যে আমরা যদি পুরা শুকায়ে দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজেনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা তদন্ত করার পর বোঝা যাবে যে কতটুকু পানি দেওয়া যাবে সারফেস ওয়াটার থেকে এবং কতটুকু পানি রাখতে হবে। আর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক, দেশ টিভি।